আন্দামান ও নিকোবর বললেই আমাদের চোখে কি ভাসে? সুন্দর সৈকত, নীল সমুদ্র, তাই না? কিন্তু এই চেনা ছবির আড়ালেই লুকিয়ে আছে একটা প্রায় অজানা রাজনৈতিক ইতিহাস। একটা এমন সময় ছিল যখন এই দ্বীপপুঞ্জ ভারতের অংশ হবে কিনা তা নিয়েই ছিল বিরাট অনিশ্চয়তা। তাহলে আসল প্রশ্নটা কি? কিভাবে এই সুন্দর শান্ত দ্বীপগুলো একটা জটিল রাজনৈতিক খেলার অংশ হয়ে উঠল? এর ভাগ্যটা ঠিক কিভাবে নির্ধারিত হলো? চলুন এই আলোচনাতে আমরা সেই ইতিহাসের গভীরে ডুব দিই। দেখুন, ১৯৪৭ সালে যখন দেশীয় রাজ্যগুলো হয় ভারত না হয় পাকিস্তানে যোগ দিচ্ছিল, তখন আন্দামানের পরিস্থিতি ছিল কিন্তু একদম আলাদা। এখানে তো কোনো রাজা ছিলেন না যার সাথে চুক্তি হবে, তাই এর ভবিষ্যৎটা ছিল পুরোপুরি খোলা, একটা বিরাট প্রশ্নচিহ্নের মতো। আসলে এই দ্বীপপুঞ্জ কেন যে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তা বুঝতে হলে এর ইতিহাসটা একটু দেখতে হবে। আর সেই ইতিহাসটা কিন্তু বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ভরা। এর ইতিহাস কিন্তু বেশ পুরনো। একেবারে একাদশ শতকে চোল সাম্রাজ্য এটিকে নৌঘাঁটি হিসাবে ব্যবহার করত। অনেক পরে ড্যানিশরা আসে, কিন্তু তারা ঠিক সফল হতে পারেনি। এরপর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা এখানে তৈরি করে কুখ্যাত কালাপানি বা সেলুলার জেল। আবার দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দ্বীপগুলো দখল করে নেয়, আর নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেই স্বাধীন ভারতের অস্থায়ী সরকারও গঠন করেন। কিন্তু যুদ্ধ শেষে মানে ১৯৪৫-এ ক্ষমতাটা আবার ব্রিটিশদের হাতেই ফিরে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের কাছে এই দ্বীপপুঞ্জের গুরুত্ব যেন আরও বেড়ে গেল। কেন? কারণ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে সামরিক যোগাযোগটা চালু রাখার জন্য এটা ছিল একটা অপরিহার্য সামুদ্রিক ঘাঁটি, মানে স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট। আর ঠিক এই কারণে ১৯৪৭ সালে শুরু হয় সেই জটিল রাজনৈতিক দর কষাকষি, যেখানে একদিকে ভারত আর একদিকে পাকিস্তান আর অবশ্যই ব্রিটেন, এই তিন শক্তি মুখোমুখি হয়েছিল। ব্রিটিশরা কিন্তু দ্বীপপুঞ্জটা পুরোপুরি ছাড়তে একদমই রাজি ছিল না। লর্ড মাউন্টব্যাটেনের মাথায় একটা প্ল্যান ছিল। তার প্রাথমিক প্রস্তাবটা ছিল হয় ভারত আর ব্রিটেন মিলে দেখাশোনা করবে, অথবা ব্রিটেন এটাকে লম্বা সময়ের জন্য লিজে নিয়ে নেবে। কিন্তু সমস্যা হলো, এই গোপন পরিকল্পনাটা মিডিয়াতে ফাঁস হয়ে গেল। আর যেই না খবরটা ছড়ালো, সারা ভারতে একটা নতুন বিদ্রোহের আশঙ্কা তৈরি হল। এতে মাউন্টব্যাটেনের জন্য পরিস্থিতিটা আরও অনেক বেশি জটিল হয়ে উঠল। এই উত্তেজনার মধ্যেই আসরে নামলেন তৃতীয় এক খেলোয়াড়, মোহাম্মদ আলী জিন্না। তিনি পাকিস্তানের জন্য আন্দামান আর নিকোবরের ওপর দাবি জানালেন, আর এতেই পুরো আলোচনাটা একটা ত্রিমুখী দ্বন্দ্বে পরিণত হল। তো দুই পক্ষের যুক্তিটা কি ছিল? জিন্নার মূল দাবি ছিল পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যোগাযোগের জন্য এই দ্বীপগুলো খুবই জরুরি। তিনি আরও বললেন যে এখানকার মানুষ তো ঐতিহাসিকভাবে ভারতীয় নয়। অন্যদিকে নেহরুর জবাব ছিল একদম সোজা সাপটা। তিনি বললেন, ১. পাকিস্তানের সমুদ্রপথ এখান দিয়ে যায় না। ২. দ্বীপগুলোর প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভারতের সাথে যুক্ত। আর সবচেয়ে বড় কথা, এখানকার বেশিরভাগ মানুষই অমুসলিম। নেহরু কিন্তু শুধু মুখে বলেননি, তিনি তার যুক্তির পক্ষে ১৯৪৭ সালের জনগণনার তথ্যও তুলে ধরেন। এই যে ডেটাটা দেখা যাচ্ছে, এখানে মোট জনসংখ্যা ছিল প্রায় ৩৪,০০০, এর মধ্যে মুসলিম ছিলেন প্রায় ১০,০০০, আর হিন্দু, শিখ, খ্রিস্টান মিলিয়ে প্রায় ১২,০০০। বাকিরা ছিলেন আদিবাসী এবং অন্যান্য সম্প্রদায়ের। তো এখান থেকে এটা একদম পরিষ্কার যে সব মিলিয়ে অমুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। তবে নেহরুর আসল চালটা ছিল অন্য জায়গায়, একটা সাধারণ জাহাজের রুট ম্যাপ। তিনি সেই ম্যাপটা দেখিয়ে প্রমাণ করে দিলেন যে করাচি থেকে চট্টগ্রাম যাওয়ার যে সমুদ্রপথ, সেটা আন্দামানকে পুরোপুরি এড়িয়ে যায়। ব্যাস, এই এক যুক্তিতেই জিন্নার কৌশলগত দাবিটা কার্যত অকেজো হয়ে গেল। আর এর পরেই কিন্তু এই বিতর্কের প্রায় অবসান ঘটল। দ্বীপপুঞ্জ ভারতের হাতে আসার পথটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। পুরো ঘটনাটা তাহলে কিভাবে ঘটিল, ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রথমে নেহরুর তথ্য দিয়ে সাজানো যুক্তিগুলো পাকিস্তানের দাবিকে একেবারে দুর্বল করে দিল। দ্বিতীয়ত, ভারতে গণ অসন্তোষের ভয়ে মাউন্টব্যাটেন ব্রিটিশ সরকারকে পরামর্শ দিলেন যে দ্বীপগুলো নিজেদের হাতে রাখা ঠিক হবে না। এরপর তিনি লন্ডনকে রাজি করালেন যে ভারতের স্বাধীনতা বিলেই যেন আন্দামানকে ভারতের অংশ হিসেবে রাখা হয়। আর এভাবেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আনুষ্ঠানিকভাবে ভারতের একটা অংশ হয়ে উঠল।
কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ব্রিটিশরা তখনও আশা করছিল ভবিষ্যতে হয়তো তারা এখানে একটা মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি তৈরির অনুমতি পাবে। কিন্তু নেহরু একদম স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ভারতের মাটিতে কোনো বিদেশি সামরিক ঘাঁটি তৈরি করা যাবে না। ভাবুন একবার, এই দূরদর্শী পদক্ষেপটা ভারতের সম্পূর্ণ সার্বভৌমত্ব নিশ্চিত করেছিল। এবার তাহলে ভাবার বিষয় হল, যদি সেই সময়ে এই বুদ্ধিদীপ্ত রাজনীতিক লড়াইটা না হতো, তাহলে ভারতের মানচিত্রটা কি আজ অন্যরকম দেখতে হতো? এই দ্বীপপুঞ্জের ইতিহাস আসলে আমাদের এটাই দেখায় যে কিভাবে সঠিক সময়ে সঠিক যুক্তি আর কৌশল একটা দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারে।